মিসি মাথা নাড়িয়ে হারিকে নিয়ে কলপারের দিকে চলে যায়। নিজের কাজ শেষ করে কিছুক্ষণ পর ফিরে এসে দরজা লাগিয়ে নামাজে বসে। পুনরায় শুনতে পায় তালা লাগানোর শব্দ। মনে হয় নওশাদ চলে গিয়েছে। ধীরে ধীরে রাত গভীর হতে লাগলো। তাল মিলিয়ে পাড়তে লাগলো ঠান্ডা। শীতে কাঁপতে কাঁপতে লেপ মুড়ি দিয়ে বিছানায় পূর্বের মতো শুয়ে রইল মিষ্টি। আচমকাই নিস্তব্ধ নিশীতে দরজায় ঠক ঠক আওয়াজ হলো। মিষ্টি শব্দ করলো না। নাজিলের সর্বপ্রথম নাম ধরে ডাকে, তারপর দরজায় কড়া নাড়ে। তার সাড়া না পেয়ে বাড়ি থেকে ভেসে এলো নারী কণ্ঠের ডাক। বউ, ঘুমাইয়া পড়ছ? ও বউ। কণ্ঠস্বর চিনতে অসুবিধা হয় না মিস্ত্রি। ফরিদা ডাকেটা স্বামী কারোর ডাকে সাড়া দিতে নিষেধ দিয়েছে, তাই চুপ রইল। কিন্তু ফরিদা যেন হার মেনে নিতেই চাইলেন না। জোরে জোরে দরজায় করাঘাত করতে লাগলেন। ডাক বৃদ্ধি পেল, যেন দেরি হলে দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়বে। বাধ্য হয়ে দরজার নিকটে গিয়ে দাঁড়ালো মিষ্টি। গলা উঁচিয়ে বলল, বড় চাচি। আরে বড় শাসি, কখন ধইরা ডাকতাছি। জামাই থুইয়া এত কিয়ের ঘুম? দরজা খোলো। কোনো প্রয়োজন? প্রয়োজন ছাড়া তোমার কাছে আইমুকে? তোমার ভাসুর বউ পোলাপাইন লইয়া তোমার ছোটো চাষির বাপের বাড়ি গেছে নাজবুলের বিয়ে খাইতে। নিজ চোখেই তো দেখছো। বাড়িতে আমি ছাড়া আর কেউ নাই। একলা একলা ডরও লাগে, একটু খোলো। তখন কলপারে যেতেই ভেতর থেকে কথার আওয়াজ শুনেছিল ছিয়ে চলে গিয়েছে। ফের কড়া নাড়ল, ডাক এলো। ভাববার আর সময় পেল না মেয়েটি। বয়সী বা তার কত? বয়সে এত বড় নারীর মনে কুটিলতা বোঝা কি তার মতো কিশোরীর পক্ষে সম্ভব? তাই খুলে দিল দরজা। ফরিদা হাসলেন, কেমন বিদঘুটে নোংরা সেই হাসি। 22 বছর আগের মতোই ঠেলে ঠুলে ভেতরে প্রবেশ করলেন। তবে আজ শিকার ভিন্ন। তার পিছু পিছু এলো সোহেল। অদূরের বারান্দায় দাঁড়িয়ে আছে দুটো অবৈ। তাদের চিনতে তেমন অসুবিধা হলো না মেয়েটার। আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করলো, উনি এখানে? আপনি না বললেন বাড়িতে কেউ নেই? আমি আইছি ভাবিজান, আপনি একলা হন না, মনটা খারাপ হইয়া গেল, তার সঙ্গ দিতে আইছি। সোহেল হেসে বলল। ফরিদা তাকে তাড়া দিলেন। যা করো তাড়াতাড়ি করো, আমি বাইরে আসি। সোহেল মুখ ভার করল। তুমি বাইরে আসো মানে শরম করব না? তোমার শরম না থাকলেও আমার আছে। আব্বা ফুপুরে লইয়া আপনারা ভিতরে যান, ভাবির লগে বোঝাপড়া শেষে আমি সব সামলায় নিমো। সিরাজুল্লাহ দূর থেকে হাসলেন। বোনের উদ্দেশ্যে বললেন, আমার পাখির বাচ্চা, তুমি আইয়া পড়ো বুবু, ও কাম শেষ হইলে ডাক দিব। আসন্ন বিপদ সম্পর্কে বুঝতে আর বাকি রইল না মিসির। স্বামী দেবরের সতর্কতা বুঝে গেল দরজা খুলে যে সে মারাত্মক ভুল করেছে। কিন্তু না খুলেও যে উপায় ছিল না। এ যেন জামিলের আরেকটি রূপ। আজ তো আশেপাশে নিজের কোনো মানুষ নেই। কে বাঁচাবে তাকে? কম্পিত কণ্ঠে বলল, কি সব নোংরা কথা বলছেন? মাথা ঠিক আছে? বের হন আমার ঘর থেকে। উনি জানলে কি হবে ভাবতে পারছেন? আপনাদের মেরে ফেলবে। তুমি বাঁচলে তো আমরা মরমু। এসবে আমাগো হাত পাকা। অনেক দিমাগ দেখাইছো। আমাগো বিরুদ্ধে গিয়ে শাশুড়ির পথে হাঁটছিল না? আইজের মূল্য শোধ করো। এর ড্রাইভার তোমার বাপ দাদার। ফরিদা চলে গেলেন। মিশ্রি বিশ্বাস করতে কষ্ট হয় এই নারীটি কিভাবে তার অনিষ্ট করার কথা ভাবতে পারে। চিৎকার করে বলল, আমি আপনাকে ভালো মনে করেছিলাম। নারী হয়ে অন্য নারীর সর্বনাশ করার কথা কিভাবে ভাবতে পারেন আপনি? এখনো সময় আছে, এসব বন্ধ করুন, ভালো হবে না কিন্তু। ফরিদা পিছু ফিরে তাকালেন না। নিজেকে ছাড়া আর কাউকে নিয়ে তিনি ভাবেন না। সোহেল দরজায় খিল আটকে দিল। আটকে উঠল মিস্ত্রি। কি করবে? কোথায় পালাবে সে? নাজির কোথায়? কেন আসছে না? জানোয়ারটা তার দিকে এগিয়ে আসছে। মনে হচ্ছে কোনো এক নরখাদক। কোনো উপায় না পেয়ে মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো সে। মদ্যপ হয়ে বিছানা মেঝেতে ঝিমুচ্ছে আমিরুল শাহ আর সিরাজুল্লাহ। ছেলেরা আজ আর বাড়ি ফিরবে না। ফরিদা লেপের নিচে গুটিসুটি মেরে শুয়ে আছেন। এই শীতের রাতে মশার কামড় খেয়ে বাইরে দাঁড়িয়ে থেকে লাভ আছে? ভাই আর ভাইপোর উপর তার অগাধ বিশ্বাস। চেঁচাতে চেঁচাতে একসময় গলার আওয়াজ ক্ষীণ হয়ে এলো মিসির। মুখ থেকে আঁচল কেড়ে নিয়ে তার চুলের মুঠি শক্ত করে টেনে ধরেছে সোহেল। পৈশাচিক হেসে মুখ দিয়ে বিচ্ছির সব গালি বের করে বলল, খালি তোরে সুন্দর কয়াই তোর জামাই আমারে সবার সামনে থাপ্পল মারছিল। আইস তো আমি তোরে শুইতাছি, ইচ্ছা মতো ভোগ কর্ম। এবার কি করব সে? কেডাই বাঁচাইব তোরে? ডাক ওই কুত্তার বাচ্চারে। শক্তিশালী হাতের বাঁধন থেকে ছাড়া পাওয়ার আপ্রাণ চেষ্টা করছে মেয়েটা, কিন্তু পারছে না। বিড়বিড় করে ডাকছে, আল্লাহ, এমন লজ্জা দিও না, সাহায্য করো, তাকে পাঠিয়ে দাও আল্লাহ। আমার অপরাধটা কি? কেন আমার সঙ্গে এমন হয়? সোহেল তার গাল দুটো শক্ত করে চেপে ধরল। বিচ্ছির ঠোঁট জোড়া এগিয়ে নিতে লাগলো মেলি কোমল ঠোঁটের নিকটে।
ঘৃণায় ডিডি করে উঠল মিসির সারা দেহ। উপায়ন্তর না পেয়ে একদলা থুতু ছুঁড়ে দিল সে অমানুষটার মুখে। সোহেল অপ্রস্তুত হলো। হাত আলগা হতে আঙ্গুলে বড় বড় নখ এবার তার চোখে ঢুকিয়ে দিল মিসি। ব্যথায় চোখ মুখ কুচকে নিল সোহেল। কুৎসিতা গালি দিয়ে ছুঁড়ে মারল মেয়েটিকে দূরে। শক্ত হাতের ধাক্কায় মেঝেতে গিয়ে ছিটকে পড়ল মিসি। খাটের কোণায় বাড়ি খেয়ে কপালের একাংশ কেটে ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো। ব্যথায় কুকড়ে উঠল সে। চোখ দিয়ে ঝর্ণার মতো অঝোরধারায় গড়িয়ে পড়তে লাগলো অশ্রু। ঠিক তখনই তার দৃষ্টি গিয়ে স্থির হলো খাটের নিচে ধারালো রামদায়ের উপর। মুহূর্তে যেন বুকের ভেতর আশার আলো ফুটে উঠল তার। সোহেলের চোখের পাতলা পর্দায় আঁচড় লেগেছে, যা দেখছে সব ঝাপসা। তবু সে হার মানল না। বাবা বলে সুযোগ বারবার আসে না, তাই সুযোগ হাতছাড়া না করে কাজে লাগানোই বুদ্ধিমানের কাজ। তার উপর এই দুর্বল মেয়েটির সামনে হার মানার তো প্রশ্নই ওঠে না। তাই সে এগিয়ে যেতে লাগলো মেয়েটির দিকে। মিশ্রি ভয়ে জমে ওঠে। এবার আর ওই নরপিশাচের হাত থেকে নিস্তার নেই। হয় নিজের সম্মান বিসর্জন দিয়ে মরতে হবে, নয়তো সামনের এই নরপিশাচকে মারতে হবে। মনকে শক্ত করে কোনো কিছু না ভেবে সে আনাড়ি নরম হাতে তুলে নিল রামদা। সোহেল কাছাকাছি এগিয়ে আসতেই হারিকেনের মৃদু আলোয় চোখ বন্ধ করে দেহের সর্বশক্তি দিয়ে বসিয়ে দিল কোপ। সঙ্গে সঙ্গে আর্তনাদ ভেসে এলো। চোখ খুলে তাকালো মিস্ত্রি। তাজা রক্ত দেহে দেহখানা কেঁপে উঠল। হঠাৎ দুর্বল মেয়েটির বুকে কোথা থেকে যেন দমকা হওয়ার মতো ছুটে এসে ভর করল অগাধ সাহস। তেজ নিয়ে পরপর আরও দুটো কোপ বসিয়ে দিল লোকটার পেটে আর হাতে। রামদা বেশ ধারালো। প্রথম কোপেই বাহুতে গভীর ক্ষত তৈরি হয়ে গিয়েছে। গত সপ্তাহে নাজিরেতে ধার দিয়েছিল। ভারী কি দেহখানা নিয়ে সোহেল লুটিয়ে পড়ল নিচে। কালো মাটির প্রলেপটা মুহূর্তের রক্তে ভিজে উঠল। তা দেখে মিস্ত্রির সমস্ত সাহস কোথায় যেন আবার পালিয়ে গেল। হঠাৎ তেজদীপ্ত মেয়েটি খাটে হেলান দিয়ে বসে পড়ল। মাথা ঘুরাচ্ছে। হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে উঠল সে। সোহেল ঘ্যার ঘ্যার করছে। প্রাণটা এখনও ঘাপটি মেরে আছে দেহে। হাট থেকে ঘুরে সমবয়সীদের সঙ্গে আড্ডা দিয়ে বড় ভাইয়ের মাছের প্রজেক্টে এসে দাঁড়ালো নওশাদ। টর্চ হাতে মিল্টন ঝিমুচ্ছে। নাজির উঠে দাঁড়ালো, প্রশ্ন করলো, বাড়িতে গেছিলি? হ্যাঁ, খেয়ে এসেছি। তুমি এখন যাও, ভাবি বাড়িতে একা। আমি না হয় মিল্টনের সঙ্গে রাত জেগে পাহারা দেব। মুড়ি চানাচুরের প্যাকেট মিল্টনের দিকে এগিয়ে দিল নওশাদ। নাজির থাকতে থাকতেই কিছুক্ষণ আগে ভাত খেয়ে এসেছে ছেলেটা, তাই সেগুলো পাশে রেখে দিল। তোর লাইগাই এতক্ষণ ধইরা অপেক্ষা করতেছিলাম। ল্যাব ভালা কইরা মুড়ি দিয়ে লইস, ঠান্ডা লাগলে সমস্যা। 2 দিন পর এমনিতেও পুষ্কুনি খালি করব। আসার পথে সোহেলকে দেখলাম আমাদের বাড়ির দিকে যাচ্ছে। তার বাপও তো এখনো যায়নি মনে হয়। নাজিরের ললাটে সন্দেহের ভাঁজ পড়ল। আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে সময় নষ্ট করলো না। যেতে যেতে বলল, এতক্ষণ পর আইয়া খবর দেওয়ার সময় হয়েছে বদমাইশ। আমি গেলাম। আমিও আসবো। না, ভাইয়ের অদৃশ্য হওয়া পর্যন্ত নওশাদ তার যাওয়ার পথে তাকিয়ে রইল। গিয়ে বসলো মাঝে। রেডিও শুনতে শুনতে মিল্টন বলল, ওই শালারে আমাগো ভাইজান মারছিল একবার, গ্রামে পা রাখতে নিষেধ কইরা দিছিল। হ্যার পরেও আবার আইছে, আমার সামনে পড়লে নকুলে ছেড়ে লইয়া দিতাম 2 যা। কেন মেরেছিল? আমাগো ভাবির মিহি কুনজর দিছিল। কত বড় সাহস! নওশাদের মনটা কুগিয়ে উঠল। এদের জাত স্বভাব তো ভালো নয়। যাবে কি ভাইয়ের পিছু পিছু? একবার উঠতে চায়, আরেকবার থম মেরে বসে থাকে। মন মস্তিষ্কের সঙ্গে দ্বিধাদ্বন্দ্বে ভুগে শেষমেশ উঠে দাঁড়ায়। যদি অতীত পুনরাবৃত্তি হয়, ভাইয়ের একার পক্ষে তো সামাল দেওয়া সম্ভব নয়। সে আর কাউকে বিশ্বাস করে না। মিল্টনের কাঁধে হাত রেখে বলল, তুই বরং এখানে থাক মিল্টন, আমার একটু বাড়ি যাওয়া প্রয়োজন। যাওয়ার পথে লতিফকে তোর কাছে এসে বসতে বলে দেব না হয়। মিল্টন সন্দেহ নিয়ে এক পলক তাকালো, পরক্ষণেই মাথা নাড়ালো। নাজিরের ভাই বলে নওশাদকে সে যা একটু সম্মান করে। নাজিরের হাঁটার গতি তীব্র, তবে আজ যেন একটু বেশি জোরে চলছে, যার ফলে বাড়ি পর্যন্ত পৌঁছাতে খুব একটা সময় লাগলো না। কুয়াশার জন্য তেমন কিছু দেখা যাচ্ছে না। উঠোনের বাতিটাও নেভানো। চারিদিকে কোনো সারা শব্দ নেই। অদূরে কোনো এক গাছে ডালে প্যাঁচা ডাকছে। নাজিরের দেহ খানিকটা কেঁপে ওঠে। আজ আর চেঁচিয়ে ডাকে না। ধীর পায়ে পা ফেলে ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। নিজের কাছে নিজের দেহটা ভারী লাগছে। মনে মনে প্রার্থনা করছে, কোনো অঘটন যাতে না ঘটে আল্লাহ। আর কোনো দুঃখ আমি নিতে পারবো না। ফস করে নিঃশ্বাস ফেলে দরজায় কড়া নেড়ে সে চাপা স্বরে ডাকে। তালমিস্ত্রি, বউ, দরজা খোলো। সঙ্গে সঙ্গে কেউ সাড়া দিল না। ক্লান্ত স্বরে পুনরায় নাজির ডাকলো। এবার আর তাকে নিরাশ হতে হলো না। ঝড়ের গতিতে খুলে গেল
আপেক্ষিক দ্বার। কিছু বুঝে ওঠার আগেই পূর্বেই তার বুকে এসে ঝাঁপিয়ে পড়ল মিশ্রি, আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদল। নাজিরের সমস্ত ক্লান্তি দূর হলো, ভার হালকা হলো। বুকের উপর থেকে মেয়েটিকে সরিয়ে মুখের দিকে তাকাতেই ভীষণ অবাক হলো। কপালের গভীর ক্ষতে রক্ত জমাট বেঁধেছে। উদ্ভ্রান্তের মতো ক্ষত স্থানে হাত ছোঁয়ালো নাজির। তোমার কপালে কি হয়েছে? কাটছে কেমনে? সব ঠিক আছে? আইতে কি খুব দেরি কইরা ফেলাইছি? মিশ্রি বাচ্চাদের মতো হামা করে কেঁদে দিল। পুরুষালী বুকে অজস্র কিল ঘুষি মেরে বলল, হ্যাঁ, দেরি করে ফেলেছেন, খুব দেরি করে ফেলেছেন। আমি মরে গেলে, আমার ইজ্জত লুট হয়ে গেলে না হয় আসতেন। নাজির তার হাত দুটো আঁকড়ে ধরে পড়ল। কি হয়েছে ক আমারে? মিশ্রি নিজেকে ছাড়িয়ে নিল, সামনে থেকে সরে দূরে গিয়ে দাঁড়ালো। নাজির কৌতূহল নিয়ে ঘরে ঢুকতেই চমকে গেল। মেঝেতে পড়ে থাকা রক্তাক্ত সোহেলকে দেখে ফাঁক হয়ে গেল তার ঠোঁট জোড়া। ধ্যান ভাঙল দরজায় খিল আটকানোর শব্দে। খিল আটকে মিশ্রি গিয়ে বিছানেই বসে পড়ল। ওখানে পড়ে আছে নাজিরের শখের রামদা, যা সে নিজের নিরাপত্তার জন্য বানিয়ে রেখেছিল। নিস্তেজ সোহেলের দিক থেকে দৃষ্টি সরিয়ে গুটিসুটি মেরে বসে থাকা কিশোরীর দিকে তাকায় নাজির। কি নিষ্পাপ মুখখানা! নাজির ধমক দিলে ভয়ে মিয়ে যায়, অভিমান করে মুখ ফুলিয়ে রাখে। আবার সুন্দর করে কথা বলে কাছে টানলে সব ভুলে গিয়ে হয়ে ওঠে আহ্লাদি বুঝদার। এই মেয়ে কি এই কাজটা করেছে? কিন্তু কিভাবে? এগিয়ে গিয়ে তার পাশে বসে আন্দাজে ঢিল ছোড়ে। মহিলা গেছে? জানি না, মারছো কেন? ইচ্ছে করে মারিনি, ছলনা করে ঘরে ঢুকে গেল। কে ঢুকিয়েছে জানেন? বড় চাচি ঢুকিয়েছে। ঢুকেই নোংরা নোংরা কথা বলছিল। শাড়ির আঁচল টেনে শাড়ি থেকে ফেলে দিল। আমায় খুব বাজেভাবে স্পর্শ করতে চেয়েছিল, ছুঁড়ে ফেলেছে নিচে। এই যে দেখুন কপালের কি অবস্থা। তখনই এই খাটের নিচে রামদা দেখতে পেয়ে, কোপ বসাইছো? হ্যাঁ, এছাড়া উপায় ছিল না। আমি ওকে না মারলে ও আমার সর্বস্ব কেড়ে নিত, হয়তো মেরেও ফেলতো। আপনার সামনে দাঁড়াতাম কিভাবে? নাজির ফ্যাল করে তাকিয়ে রইল, বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, কি কইলা? আবার কও। আমি ওকে না মারলে ও আমার সর্বস্ব কেড়ে নিত, আমাকে মেরেই ফেলতো। নিজেকে বাঁচানোর জন্য করেছি, ইজ্জতের থেকে নিশ্চয়ই ওর জীবনের মূল্য বেশি নয়। নাজির ওই নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। তারপর কিছু একটা ভেবে আচমকায় গা দুলিয়ে শব্দ করে হেসে ফেল। দুদিকে মাথা নাড়িয়ে উদ্ভ্রান্তের মতো বলল, ঠিক বউ, একদম ঠিক। কেউ মারতে আইলে তারই মাইরা দেওয়া উচিত। হয়তো বলদ আর দুর্বলরা পায়। মিস্ত্রি মাথা তুলে তাকালো। লোকটা হাসছে, অথচ এভাবে কখনো তাকে হাসতে দেখেনি সে। নাজির শক্ত করে স্ত্রীকে জড়িয়ে ধরল, একসময় ছেড়ে দিয়ে গভীর চুমু খেলো অধরে। কপালে কপাল ঠেকিয়ে বলল, জিতছি আমি। আমার মা যেটা করতে পারে না, আমার বউ সেটা কইরা দেখাইছে। এইটাই তো আমার জিত, জিতের শুরু। মিসি হাঁ করে তাকিয়ে রইল। নাজির তাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো, কপালের ক্ষত পরিষ্কার করে সেখানে লাগিয়ে দিল ব্যান্ডেজ। তারপর রক্তাক্ত রামদা হাতে তুলে নিয়ে পড়ে থাকা সোহেলের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে হাত রাখলো নাকের কাছে। নিঃশ্বাস এখনো চলছে, কানের কাছে মুখ নিয়ে বলল, তোর তো কই মাছের জান রে শৈল্লা। দেখলি তো, লোভ ভালা না। আজ যদি লোভ না করতি তাইলে কি এই অবস্থা হইতো? কি আর করার। বাপের পথে হাঁটতে চাইছিলি, কিন্তু ভুইলা গেছিলি। সময় আর মানুষ যে বদলাইছে। এখন মর। আবছা দৃষ্টিতে তার দিকে তাকি বাঁচার আকুতিতে হাত বাড়িয়ে দিল সোহেল। নাজিরের ভীষণ আনন্দ হলো, সঙ্গে সঙ্গে রামদা ঢুকিয়ে দিল তার গলায়। সোহেল এবার আর চিৎকার করার সুযোগ পেল না, জবাই দেওয়ার গরুর মতো ছটফট করতে লাগলো। কিছুক্ষণ পরেই সব শেষ, শান্ত। মিশ্রি পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। নাজির উঠে দাঁড়ালো, বলল, কাম কখনো অর্ধেক কইরা ফালাইয়া রাখতে নাই তালমিস্ত্রি, বিপদ হইব। এখন কি হবে? একটু পরে সবাই জেনে যাবে, সবাই জেনে যাবে আমি কাউকে খুন করেছি। আমি কিন্তু জেলে যাব না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। ডুকরে কেঁদে উঠল মিসি। লুঙ্গি কাছা দিয়ে হাতের রক্তপর্ণের শার্টে মুছল নাজির। দরজা খুলতে খুলতে বলল, তোমার স্বামী থাকতে চিন্তা কি এর? আমি থাকতে কেউ তোমারে কোথাও লইয়া যাইতে পারবো না। এই খুন তুমি না, আমি করছি। তুমি তো শুধু নিজের রক্ষা করছো। নাজির ঘর থেকে বেরিয়ে চাচার দালানের দিকে উকি মারল। একবার পার পেয়ে যাওয়ায় আবার একই পথ অবলম্বন করেছে বোকার দল। আজকের ঘটনা নাজিরের সাহস বুদ্ধি বেড়ে গিয়েছে। গলঘরের চাল থেকে সে নিয়ে এলো 3টা বস্তা আর নীল পলিথিন। ঘরের দিকে কয়েক পা যেতেই দেখতে পেল সবে ভেতরে ঢোকা নওশাদকে। হাঁপাচ্ছে সে। দম না ফেলেই হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করল,
ভাবি ঠিক আছে? মাত্র মিল্টনের থেকে সবটা শুনলাম। আগে জানলে সঙ্গে সঙ্গে তোমায় জানাতাম। নাজির উত্তর দিল না, চুপচাপ ঘরে চলে গেল। স্ত্রীর উদ্দেশ্যে বলল। ঘোমটা টানো, তোমার দেওর আইছে। মিস্ত্রি ঘোমটা টেনে আড়ষ্ট হয়ে বসে রইল। নওশাদ কিছু না ভেবে ভাই পিছু পিছু ঘরে প্রবেশ করলো। সামনের দৃশ্য দেখে মাথায় চক্কর দিয়ে উঠল। রক্ত দিয়ে এখন আরও মাখামাখি হয়ে গিয়েছে চারপাশ। সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে না পেরে দরজায় ঠ্যাস দিয়ে দাঁড়ালো সে। অতি কষ্টে ডাকলো। ভাই, আগে জানোয়ারটাই নিজে ঘটাইছিল, আইস পাঠাইছে পোলারে। ভাগ্যিস খাটের তলায় রামদা রাইখা দিছিলাম। ভাবির দিকে এক পলক ভয়ত দৃষ্টিতে তাকে দৌড়ে বাইরে চলে গেল নওশাদ। গড় গড় করে সব উগড়ে দিল ভেতর থেকে। নাজির বাইরে এসে চাপা স্বরে ধমক দিয়ে বলল। সবাই রে জাগাইতে চাস? ভেতরে আয় তাড়াতাড়ি, গুম করতে হইব। কলপার থেকে কুলি করে ঘরে এলো নওশাদ। নাজির স্ত্রীর উদ্দেশ্যে বলল। পাশের ঘরে গিয়া কাপড় বদলাইয়া নাও, রক্ত লাইগা আছে। গোসল করতে হবে, গা ঘিনঘিন করছে। পরে কইরো, শব্দ হইলে সবাই জায়গা যাইব। বাধ্য মেয়ের মতো তাই করলো মিস্ত্রি। সে চলে যেতে সোহেলের দেহের সব পোশাক খুলে আলাদা একটা পলিথিনে ভরল নাজির। তারপর দুই ভাই মিলে লাশটা নীল পলিথিনে ভালো মতো পেঁচিয়ে পরপর 3টা বস্তায় ভরল। পাশে রক্ত বের হলে নওশাদ বলল। চলো একেবারে নদীতে ভাসিয়ে দিয়ে আসি, কেউ জানবে না। হাঁটলে ওদের পথেই হাঁটি। তাই করবো, নৌকা তো ঘাটে বান্দাই আছে। তার আগে ঘর পরিষ্কার করতে হইব। এই বস্তা পুরাইন না ভিটের পিছনে রাইখা আসি, চল। নওশাদ মাথা নাড়ল। দুজনে মিলে শব্দহীন কদম ফেলে পেছনের দিকে রেখে এলো লাশসহ বস্তাটা। তারপর রামদা নওশাদের হাতে ধরিয়ে দিয়ে বলল। পুষ্কুনি থাইক্কা ভালা কইরা ধুইয়া, যাতে বুঝা না যায়। আর ঘরের রক্ত পাকা মিচে হলে না হয় মুছে ফেলা যেত, কিন্তু এটা তো মাটির। কলিমের মায়ে সালতা গাছের নিচে খালা মাটি রাইখা দিছে, আমি প্রলেপ দিতাছি। নওশাদ চলে গেল পুকুর পাড়ের দিকে। নাজির লুঙ্গি কাছা দিয়ে কাদামাটি এনে দ্রুত সারা ঘরে প্রলেপ লাগিয়ে হাঁপ ছালো। বিছানার চাদর আর পরনের শার্ট বদলে পলিথিনের মধ্যে সোহেলের রক্তাক্ত পোশাকের সাথে রাখলো। এমনকি মিসি বের হওয়ার পর তারটাও। হঠাৎ ভেতর থেকে আওয়াজ ভেসে এলো। কেটা বাইরে? সোহেল? ফরিদার আওয়াজ। নাজির দ্রুত দরজায় শিকল টানলো। নওশাদ চলে এলো, জিজ্ঞেস করলো। ভাই এইবার? তুই পিছনের অন্ধকারে গিয়া লুকাইয়া পর। আজ রাতে তুই বাড়ি ফিরোস না। আমার জায়গায় পুষ্কুনি পাহারা দিছিলি, মনে থাকবো? নওশাদ মাথা নাড়ি পকেট থেকে ঘরের চাবি বের করে ভাইয়ের হাতে ধরিয়ে দিয়ে বলে। ভাবি কিনে আজ রাতটা তুমি আমার ঘরেই থাকো। তুই গিয়া দাঁড়িয়ে থাক, শুধু মাতবরি করিস না। নওশাদ চলে গেল। নাজির দ্রুত ঘরে গিয়ে তালা খুলে মিসিকে ঢুকিয়ে দিল ভিতরে। ফিসফিস করে বলল। স্বাভাবিক হও, যেন কিছুই হয় নাই। মিসির স্বাভাবিক হতে পারে না, শরীর অনবরত কাঁপছে। বিশেষ করে ওই মহিলার প্রতি ঘৃণা হচ্ছে। ফরিদা ঘর থেকে বেরিয়ে এলেন। উঠোনের আলো জ্বালিয়ে গ্রিল ধরে বাইরে তাকাতে ভূত দেখার মতো চমকে উঠলেন। তাকে দেখে নাজির বলল। এখনো ঘুমান নাই? মাত্র বাত্তি দিলেন? কানাওয়ালায় ধরছে নাকি? বেশ কতক্ষণ তিনি কথা বলতে পারলেন না। স্ত্রীর চোখে তাকিয়ে রইলেন নতুন ভিটের দিকে। ঘর ঠিক করে দেখা যায় না। নাজির তার দেখা দেখি একবার তাকায় সেদিকে, বলে। বউ ঘুমায়? তুই না বলে আইবি না? আর কইয়েন না, নওশাদ গিয়া কইলো, ভাই তুমি বাড়ি যাও, খাইয়া ঘুমাও গা, ভাবি একলা ডরাইব, আমি আর মিল্টনে তো আছি। তাই আইয়া পড়লাম, এই যে মাত্র আইয়া খাইয়া দাইয়া হাঁটাহাঁটি করতাছি। কথা বলার পর চলার শক্তি পান না মহিলা। মনে হয় অবশ্যই আসছে সব। নাজির ভেতরে ভেতরে খুব আনন্দিত হলো, তবে বাইরে গম্ভীর থেকেই জিজ্ঞেস করলো। সোহেল কইয়া ডাকলেন মনে হইল? ওই হারামজাদে বাড়ি ঢুকছিল? নওশাদ কইলো একবার নাকি মেইন সড়ক ধরিয়া যাইতে দেখছে। কই যাইতে দেখছে? কখন? এশার আজানের পর ওই খাইতে আইছিল, খাওয়া শেষে হাটে ঘুরাঘুরি কইরা ফেরার পথে দেখছে। না করার পরেও আবার আইলো, ডাকার পরেও নাকি সাড়া দেয় নাই। ফরিদার বিশ্বাস হয় না সে কথা। নাজির বুঝতে পারে, জিজ্ঞেস করে। চাচাই কই? ঘরে। ঘুমাইছে? দরজা খুলেন, দরকার আছে। ফরিদা আতকে উঠল। ভেতরে তার ভাই স্বামীর সাথে মাতাল হয়ে পড়ে আছে। নাজির তা জানলে দেখলে সমস্যা। তার মধ্যে সোয়েলটা কোথায় গেল, আছে না কি হচ্ছে এসব। শীতে কাঁপতে কাঁপতে এলোমেলো হেঁটে ভেতরে চলে গেলেন তিনি। নাজির এগিয়ে গিয়ে ফিস ফিস করে ডাকলো। নওশাদ। নওশাদ বেরিয়ে এলো, বলল। দ্রুত লাশ সরাতে হবে ভাই। মিল্টনকে ডেকে আনবো? ও তো তোমার বিশ্বস্ত। তুমি বরং ভাবির কাছে থাকো। অল্প বয়স, অজান্তে কি করে ফেলেছে, মনে হয় না মানসিক অবস্থা ঠিক আছে।
মাথা খারাপ? যতই বিশ্বস্ত হোক, এইসবের মাঝে ওরে জড়ানো যাইব না। লাশ সরাইব অন্য কেউ। তুই আমগো ঘরে গিয়া ভেতর থাকা খিলাট। আমি তোর ঘরের বাইরে থাকা তালা দিতাছি। তোর ভাবি ভেতরে থাকুক। এইটুকু কষ্ট তো সহ্য করতেই হইব। অন্য কেউ মানে? কে? নাজির হাসলো। বস্তা টেনে ফটকের বাম পাশের ঘন ঘাসের উপরে রাখলো, তারপর লাইট নিয়ে চলে গেল কোথাও। নওশাদ কৌতূহল ভেতরে দমিয়ে রেখে কথমতো ভাইয়ের সদ্য লেপা ফাঁকা ঘরে গিয়ে খিল দিল। গভীর রাতে গ্রামের রাস্তা ভুতুরে পল্লীর মতো লাগছে। আলো ধরার পরও খালি চোখে দূরে কিছু দেখা যাচ্ছে না। চারিদিকে কুয়াশায় ঢাকা। বাইরে কি হচ্ছে না হচ্ছে তাতে যেন কারোর কিছু যায় আসে না। সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। হাড় কাঁপানো শীতের মধ্যেও নাজির শান্ত স্থির। অনাদরে তার গলায় ঝুলছে একটা মোলায়েম চাদর। মাস্টার বাড়ির সামনে সে দাঁড়ালো। ফটকের দরজা ভেতর থেকে তালাবদ্ধ। সে সোজা হেঁটে চলে গেল পিছনের দিকে। এদিকে প্রাচীর নেই, শুধু লম্বা বিশাল দালানের দেওয়াল। প্রত্যেকটা ঘরের জানালা এখনও সারি সারি। কান পাততে নাক ডাকার শব্দ শোনা গেল। কোনটা কার ঘরের জানালা সে না চিনল। ডান পাশের শেষের দিকটা যে মরহুম আকবর মিয়ার ঘরের জানালা তা আর বুঝতে বাকি থাকে না নাজিরের। এর পাশেরটা নজরুল আলমের হলে ও পাশেরটা নিশ্চয়ই কাশেম আলীর। নাজির বেশ কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে কিছু একটা ভাবতে লাগলো। কাকে ডাকা উচিত, তালেব নাকি মাসুম? এবারই বর্তমান প্রজন্মের মধ্যে গায়ে গতরে জোর বেশি সুজনের। মাসুম রুহুল চঞ্চল প্রতিবাদী ছেলে, তবে তালেব এদের মধ্যে সবচেয়ে চতুর। কথা কম বললেও ভেবে বলে। উপস্থিত বুদ্ধি তুখোর, তবে চাচাতো ভাইদের কখনো ভরসা নেই। নাজির তাদের বিশ্বাস করে না। নিজের ভাইরাই তো হুট করে শত্রু হয়ে যায়। তবে কি মাসুমকে ডাকা উচিত? সে বোন অন্তপ্রাণ। নাজির খুব ভালো করে জানে। পরমুহূর্তে নাজির মাথা নাড়ায়। অতি চঞ্চলদের জন্য এসব নয়। তো কি তালেবকে ডাকবে? নাজির বুদ্ধিমান পুরুষ, তার মস্তিষ্ক কাজ করে দ্রুত। সে চাইলে নওশাদকে নিয়ে রাতের আধারে লোকচক্ষুর আড়ালে সোহেলকে গুম করে দিতে পারে। এটা তার জন্য বড় কোনো বিষয় নয়। তবুও সে ঝুঁকি নিয়ে এত দূর এসেছে। এমনি এমনি এসেছে নাকি? ভুল করেছে তার স্ত্রী, তাও আবার কাকে মেরেছে? সিরাজউল্লাহ ছেলেকে, যার সাথে রয়েছে তার দুই চাচা আর চেয়ারম্যান। কাল যখন ছেলেকে লোকটা খুঁজে পাবে না, তখন প্রথম সন্দেহের তীর তো তাদের দিকেই আসবে। এত তো শত্রুর মাঝে নাজিরের একার পক্ষে এসব সামাল দেওয়া সম্ভব? নিজেদের সুরক্ষার জন্য এত দূর সে এসেছে। তার নাজিকে ঘৃণা বা অপছন্দ করুক, নিজেদের মেয়েকে তো আর করতে পারবে না। এর মধ্যে সিরাজউল্লাহর সঙ্গে এদের গোপন এক শত্রুতাও তৈরি হয়ে যাবে। এতে তো নাজিরেরই লাভ। নাজির চতুরতার সহিত সব দিন হাসে। টোপ হিসাবে বেছে নেয় শ্বশুর কাশেম আলীর জানালা। ভাই বোনের সম্পর্ক একসময় না একসময় বদলায়, কিন্তু বাপ মেয়ের সম্পর্ক মৃত্যু ছাড়া কখনো বদলাতে পারে না। কাশেম আলী শক্তিশালী, তেজিয়ান, অহংকারী লোক, কিন্তু মেয়ের বেলায় দুর্বল। মেয়ের জন্য সব করতে পারে। শালীর সবাই তার চোখে অশ্রু দেখেই বুঝে গিয়েছিল নাজির। বুড়োর মৃত্যুর পর বেশ কয়েকবার সাক্ষাতেও বুঝতে পেরেছিল। একাধারে কয়েকবার টোকা পড়তেই ভেতর থেকে ভেসে এলো ঘুমু ঘুমু স্বর। কে ডারে? শ্বশুর আব্বা, আমি। পরিচিত কণ্ঠস্বর শুনে কাশেম আলীর কাছে ঘুম ভেঙে গেল। বিছানায় থম মেরে কিছুক্ষণ বসে রইলেন। তারপর বিছানা থেকে নেমে লুঙ্গিতে গিট বেঁধে দোয়াদুর পাঠ করে জানালার দিকে এগোলেন। ঠিক শুনেছেন তিনি, এটা আবার নিশির ডাক নয় তো। রাত বিরাতে শুনশান ধরনী জুড়ে ঘুরে বেড়ায় এরা। বুকে সাহস সঞ্চয় করে সেগুন কাঠের তৈরি জানালার কপাট খুলে দিলেন তিনি। অন্ধকারে বেশ কিছুক্ষণ গভীর দৃষ্টিতে তাকিয়ে রইলেন। নাজির কিছু সময়ের জন্য নিজের মুখের দিকে আলো ধরে চেহারা স্পষ্ট করতে ভদ্রলোক আশ্চর্যজনিত কণ্ঠে বললেন, তুই তুই হাসাই নাজির তো? আস্তে কথা কোন, দেওয়ালেরও কান আছে। আমার শাশুড়ি কি ঘুমায়? হ, কি ব্যাপার? আমার মিস্ত্রি ঠিক আছে? না। ভদ্রলোক জানালার গ্রিলে কপাল ঠেকালেন। নাজির বলল, বাইরে আইয়েন, কেউ যাতে টের না পায়। কি হয়েছে ক আমারে? না আইলে কমু কেমনে? তাড়াতাড়ি আইয়েন, ভোর হইলে সমস্যা। পেছনের দরজা নাই? দাঁড়াও। বিছানায় ঘুমন্ত স্ত্রীর দিকে এক পলক তাকিয়ে গায়ে ফতুয়া জড়িয়ে ঘর থেকে বের হলেন কাশেম আলী। খুব সাবধানে পা ফেলে সোজা এসে দাঁড়ালেন মায়ের ঘরের সামনে। বাবা মারা যাওয়ার পর থেকেই এই ঘরে সুজাতা সিফাতকে নিয়েই মা থাকেন। দরজা এখন আর আটকান না, চাপানো থাকে। দালানের মূল ফটক লাগানো। তিনি চুপচাপ পেছনে দরজা খুলে বেরিয়ে এলেন। বাড়ি থেকে দিলেন তালা। নাজির কাছাকাছি এসে এক নাগারে শুরু করলেন প্রশ্ন। কি হয়েছে আমার মিস্ত্রির? হেয়ালি করিস না নাজির। এত রাইতে তুই আমার কাছে আওয়ার মানুষ না। কিছু একটা হয়েছে নিশ্চিত। নাজির বস্তা ধরে হাঁটা ধরল, বলল, যাই না বুঝা কুমির ভরা খালে মাইয়া সাইরা দিছেন। তৈলা দিছেন এমন একজনের হাতে
যাই নিজেই কুমিরের লগে লড়াই কইরা কোনো মতে বাইচা আছে। চাইলে অনেক কিছুই হইতে পারতো, কিন্তু হয় নাই। আল্লাহ রক্ষা করছে। এখন শ্বশুর জামাই মিল্লা গিয়া জঞ্জাল সাফ করি আইয়েন, যাতে ভবিষ্যতে কিছু না হয়। কাশেম আলীর শরীর ভেতর থেকে কেঁপে উঠল। ঠান্ডা নাকি অজানা সংখ্যাই বোঝা যায় না। বুঝতে পারেন এই ছেলের উত্তর দেবে না, তাই অস্থির চিন্তিত মন নিয়ে পিছু পিছু বাধ্য হয়ে হাঁটতে থাকেন। সাবাড়ির সামনে এসে নাজির থামে। ইশারে সাবধান আর চুপ থাকার নির্দেশ দিয়ে টর্চটা শ্বশুরের হাতে ধরিয়ে বস্তা তুলে নেয় কাঁধে। জীবনে অনেক খেটেছে, কাঁধে তুলেছে মন ভারী বস্তা, তাই এই বস্তাটা তুলতেও তেমন কষ্ট হলো না। তার উপর আবার আনন্দ যেন ধরছে না ছেলের। এবার মহাসড়কের পথ ছেড়ে সে বেছে নিল নিচু সবজি আর ধান চাষের জমি। কিছু কিছু জায়গায় পানি শুকিয়ে এখন কাদা। কাশেম আলীর কণ্ঠ ঠান্ডায় জমে গিয়েছে। জিজ্ঞেস করলো, কি এর বস্তা এটা? কি আছে এতে? কি করতে চাইছোস? আমার কিন্তু মাথা খারাপ হইয়া যাইতেছে নাজির। ধৈর্য ধরেন। ঘাটে নৌকা বাঁধা, চিলাই নদীতে বিশাল স্রোত। ভালো করে তাকালে অদূরে দেখা যায় লঞ্চের বিশাল বাঁশের আগেই জ্বলন্ত হারিকেনের আলো। নাজির বস্তা কাঁধে নিয়েই পড়ল। নৌকায় ওইটা নোংর ফেলান। কেন? যা কইছি তা করেন, পরে কইতাছি। কাশেম আলী এগিয়ে গেলেন। কাঠ থেকে দড়ি খুলে নোঙর ফেললেন পানিতে। বইটা দাঁড়াতেই নাজির উঠে পড়ল নৌকায়, বস্তা রাখলো মাঝখানে। বলল, আমগো একেবারে মাঝ নদীতে যাইতে হইব। কিছুক্ষণের মধ্যেই ফজরের আজান দিব, তার আগেই কাম শেষ করতে হইব। কাশেম আলী বইটা চালাতে লাগলেন। দূর থেকে ভেসে আসছে মাজিদের খালি কণ্ঠের গান। কি সুন্দর সেই সুর! মিস্ত্রির সঙ্গে তার নৌকা ভ্রমণ করা হয়নি। মনে মনে ভেবে নিল একদিন সবাই ঘুমিয়ে গেলে চুপি চুপি সে স্ত্রীকে নিয়ে নৌকা ভ্রমণে যাবে। ভাবতেই অধরে মুচকি হাসির রেখা মিলল। শ্বশুর মশাইয়ের কৌতূহলী চোখের সঙ্গে দৃষ্টি বিনিময় হতেই গাম্ভীর্য এঁটে বলল, 21.5 বছর আগে এক রাইতের মধ্যেই 10 গ্রামে একটা খবর ছড়াইয়া গেছিল, মনে আছে আপনার? কোন খবর? সুবহান আলী শাহর বউ পরপুরুষের লগে পলাইয়া গেছে। কার মনে নাই হঠাৎ এই কথা? বইরা আপনারে কয় নাই তাইলে? কি করব, হেয়ালি করিস না বাপ। সেই দিন আমার আম্মা পলায় নাই, কারো লগেই পলায় নাই। কি? সিরাজউল্লাহরে চিনেন? আমিরুল শাহর শালা। হ, প্রায় তো দেখা যায়। সেই দিন রাইতে এই পিশাচ আমার আম্মার ইজ্জত লুটতে গিয়া ভয়ঙ্করভাবে আম্মারে খুন করছিল। আর তারে মদত দিছে কেডায় জানেন? আমার আপন দুই চাচা, চেয়ারম্যান আর এত বছর মায়ের আসনে সম্মানের সহিত বসাইয়া রাখা আমার বড় চাচি। আব্বাই দেখা ফেলায় হেরাই আব্বার ওই অবস্থা করছিল। কাশেম আলী হতবাক হন, জমে যান ঠান্ডায়। বইটা হাতে থেকে পিছলে যেতে চাই, তবু অতি কষ্টে শক্ত করে ধরে রাখেন। নাজির বলল, আমি আর আমার ভাই এই শত্রু ক্ষণিক মাঝেই বড় হইছি। আমগো মন্ত্রের মতো মুখস্থ করানো হইছে আমগো মা চরিত্রহীন মহিলা, দাদার খুনি মাস্টর বাড়ির বইরা তার পোলারা। বিশ্বাস না কইরাও তো উপায় আসিল না, কিন্তু একদিন আমার চোখের সামনে কালা পর্দা সইরা গেল। বইরার প্ররোচনায় আমি সত্য উন্মোচনের পথে নামলাম। জানতে পারলাম ভয়ানক সব সত্য। আমার সব বিশ্বাস একদিনেই শেষ। আমি বুঝলাম আপন মানুষেরাই মানুষের শত্রু, পররা তো শুধুই মজা লয়। কথায় বিরতি টানল সে। ধীর স্থিরভাবে পুনরায় পড়ল, এতগুলা বছর পর আবার তারা অতীতের পুনরাবৃত্তি করতে চাইল। 21.5 বছর আগে যেমনি আমার মায়ের শেষ করলো, ঠিক 21.5 বছর পরে কই পথ ভাইসা নিল। তবে এবার শিকার বানাইলো আমার বউটারে, যে কোনো প্যাচগোজ বোঝে না। বাকরুদ্ধ হয়ে বসে থাকেন কাশেম আলী। চোখের কোণে অশ্রু জমেছে বোধ হয়। নাজির খেয়াল করে না তা, তবুও অতি কষ্টে বলেন, নাজির, আমার মিস্ত্রি। ঠিক আছে অহন, ঘরে রাইখা আইছি, চিন্তা নাই। আমি বাড়িতে আসিলাম না সেই সুযোগে, কিন্তু আপনার মাইয়া মহাসাহসী। আমার মায়ের মতন দুর্বল না হইয়া রামদা দিয়া কোপ বসাইয়া দিল পিশাচটারে। এখন আর বাইসা নাই, শেষ কামটা আমি করছি। এই যে অবস্থায় লাশ, সিরাজউল্লাহর পোলা সোহেলের লাশ, সব প্রমাণ লোপাট কইরা দিছি। এখন শুধু এই লাশের পালা। নাজিরের ঠোঁটে ফুটে উঠল পৈশাচিক হাসি। কাশেম আলী বইটা ছেড়ে দিয়ে বস্তার দিকে এগিয়ে গেলেন। নাজির চট করে সে বইটা ধরে পানির নিচে ঠেকালো। শ্বশুরটা বড় ধরনের একটা ঝটকা খেয়েছে। পরপর 3টা বস্তার মুখ তিনি অধৈর্য হয়ে খুললেন। লাশের বিভৎস মুখটা দেখতে পিছিয়ে গেলেন। হাত দুটো থরথর করে কাঁপছে। বিড়বিড় করে বলেন, আমার মাইয়া, আমার মিস্ত্রি এটা করতে পারে না।
হ্যাঁ করছে। জিগানের পর কইলেও নিজেরে বাঁচানোর লাইগা করছি। ইজ্জতের থাক্কা নিশ্চয় ওর জীবনের মূল্য বেশি না। খাপে খাপ। এইবার না সে নাজির সার বউ। বস্তার থাক্কা বের কইরা হালার পুত্রে পানিতে সুইরা মারেন। আপনার মাইয়ার ইজ্জত লুটতে চাইছিল জালিমের মতন। আইস যদি মাইয়ায় সাহস না দেখাইতো তাইলে এর জায়গায় হয়তো তারে থাকতে হইতো। কাশেম আলী বাক্যহারা হয়ে গেলেন। মাথা ঘোরাচ্ছে। জামিলের নাম আর মেয়ের মুখটা চোখের সামনে ভেসে উঠতেই জল শক্ত হয়ে গেল। বস্তা থেকে লাশ বের করে ধাক্কা দিলেন মাঝ নদীতে। নাজির সময় নিয়ে পাড়ে ভিড়ালো নৌকা। নৌকায় আগে থেকে রাখা কেরোসিন তেল নিয়ে নিচে নেমে এলো। বস্তা পলিথিন সহ সঙ্গে আনা সমস্ত পোশাক আশাকে ধরিয়ে দিল আগুন। যতক্ষণ না তা ছাই হয় ততক্ষণ পর্যন্ত এক দৃষ্টিতে তাকিয়ে রইল নাজির। কাশেম আলী আশ্বস্ত করে বললেন, তুই মিস্ত্রির কাছে যা নাজির, এইগুলা আমি সাফ করতাছি। নৌকায় একটু রক্ত লাগছে, ধুইতে হইব। আমার মাইয়াটা একলা অন্ধকারে ডরায়। নাজির পাল্টা জবাব দিল না। কাশেম আলী নরম স্বরে বললেন, আমার ভাল লাগতেছে না। কি হইতাছে এইসব? ওইটুকু একটা মাইয়ার দিকেও কুনজর পড়ছে। কি অপরাধ তার? অপরাধ তো আমগো আসিল না, তবু এত বছর ধইরা ভোগ করতাছি। নাজির, আমি কইছি না আমার মাইয়ের সুখ আর ভালার লাইগা যা করার আমি করমু। প্রয়োজন হইলে খুন করতেও পিছু পাহমু না। ওরা আমার মাইয়ের দিকে নজর দিছে। জামিল রে সেদিন আমি খুন করতে পারি নাই, শুধু পরিবার আর সমাজের ডরে। আমার মিস্ত্রি সেই তোয়াক্কা করে নাই, ওয় দেখাইয়া দিছে। তুই চিন্তা করিস না, মিস্ত্রির বাপ কাশেম আলী মরে নাই। অনেক হইছে, অনেক সহ্য করছি। আর না, নাজির সন্তুষ্ট হলো। এটাই তো সে শুনতে চেয়েছিল। কাশেম আলী পুনরায় বললেন, আজ রাইতে আমার ঘুম আইব না। সকাল হইলে মিস্ত্রি লইয়া বাড়িতে আইবি। নাজমুলের বিয়া আসিল আইজ, কাইল বউ নিয়া বাড়ি ফিরব। সকাল হইলেই হেরা সোহেলের খোঁজ করব। তার মাঝে গেলে সন্দেহ বাড়ব। এতে ক্ষতি আমনের মাইয়ারি। বুকে পাথর চাপা দেন, কেউ যাতে টেন না পায়, এমনকি আমনের পোলারাও না। কাশেম আলী মাথা নাড়েন। নাজির আর দাঁড়ায় না, চলে যায় বাড়ির পথে। কাশেম আলী দ্রুত নৌকাটা ভালো করে ধুয়ে বেঁধে ফেলেন ঘাটে। ছাইগুলো পানিতে ফেলে হাত ধুয়ে বাড়িতে গিয়ে চুপচাপ শুয়ে পড়েন। নাজির এসে ডেকে তুলে নওশাদকে। আশেপাশে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে বলে, কাম শেষ, যা হইছে সব ভুইলা যা। একেবারে হ্যাগো মতন চুপ থাকতে হইব। এইখান থেকে সোজা যাবি মিল্টনের বাড়ি। বাড়ি ফিরবি একেবারে আলো ফুটলে, যাতে কেউ সন্দেহ না করে। নওশাদ মাথা নাড়ি, প্রশ্ন না করে বেরিয়ে যায় বাড়ি থেকে। নাজির গিয়ে ঘরের তালা খুলে দেখতে পায় কুটিসিটি মেরে শুয়ে থাকা মিস্ত্রিকে। তাকে সেই রাতেই ডেকে তুলে কলপাড়ে নিয়ে যায় সে। কল চেপে বালতির পর বালতি ভরে গোসল করিয়ে ঘরে আনে। জ্বরে মেয়ের গা পুড়ে যাচ্ছে। পোশাক বদলানোতে সাহায্য করে তারপর চলে আসে নিজেদের ঘরে। প্রলেপ মোটামুটি শুকিয়েছে। মেঝেতে বস্তা বিছিয়ে রেখে স্ত্রীকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে নাজির। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ফিসফিস করে বলে, সব দুঃস্বপ্ন তালমিশ্রী, কিচ্ছু হয় নাই। তুমি কোনো ভুল করো নাই। আমার বউ ভুল করতেই পারে না। মিসি ফুপিয়ে ওঠে, মিশে যায় স্বামী দেহের সঙ্গে। নাজির তাকে আগলে নাই। ধীরে ধীরে রাতের গভীরতা কমতে থাকে। অথচ আজকের রাতের এই ভয়াবহতা কেউ জানতে পারে না। কুয়াশার আড়ালে সব গোপন থাকে, যেমনটা ছিল তার মায়ের ক্ষেত্রে। শীতের মধ্যে বৃষ্টির ব্যাপারটা অদ্ভুত না? এই অদ্ভুত ঘটনাটাই আজ ঘটেছে। হাড় কাঁপানো শীতের মধ্যে ভোর রাত থেকে ঝুমঝুম আওয়াজে টিনের চালে বৃষ্টি পড়ছে। কলিমের মা আধভেজা হয়েই বৃষ্টির মধ্যে চলে এসেছেন সাবাড়ি। হাত গুটিয়ে বসে ঘরে থাকার মতো জীবন যে তার নয়। পেট চালাতে হবে, তাও আবার এক পেট নয়, দুটো পেট। দড়িতে ঝুলে থাকা গামছাটা নামিয়ে মাথা মুছতে মুছতে বললেন, হঠাৎ বৃষ্টি শুরু হইল কেন? অসময়ের বৃষ্টি ভালো না। এই বছর মনে হয় মাঘ মাইয়া শীত পড়ব। ফরিদা বারান্দায় বসে অন্যমনস্ক হয়ে চাল বাঁধছেন। কোথায় কি হচ্ছে, কে কি বলছে সেদিকে মনোযোগ নেই। ভাইটা ঘুম থেকে উঠেই ছাতা মাথায় চলে গেছে বাড়ি। ওদিকে গত রাতে যে কি হলো বুঝতে পারছেন না। মনে হচ্ছে যেন কোনো এক গোলক ধাঁধায় আটকে পড়েছেন। সোহেল আচানক কোথায় চলে গেল? নাজিরটাই বা বাড়ি ফিরে এলো কেন? আর মিস্ত্রি, সে তো সব জেনে গিয়েছে ফরিদার আসল রূপ। এবার কি হবে?
সবই কি কাকতালীয় নাকি পরিকল্পনা? এত বছরের সাজানো দাবার গুটি কি তবে? ভাবি কই মরছেন? কলিমের মায়ের ডাকে ভাবনা কেটে গেল ফরিদার। লাফিয়ে উঠলেন কিছুটা। কি জানি কইতাছিলি? বলতে বলতে সজাগ দৃষ্টিতে তাকালেন নাজিরের বন্ধ দরজার পানে। কলিমের মা বললেন, আইজ না বলছে বলে নাজমুলের বউ লইয়া বাড়ি ফিরব। আপনার মনে কয় থাকে থাহে কি কাম করতে হইব কন্যা কেন? উঠান কোপ তো ইজ ঝাড়ু দেওয়া যাইব না। এত কুটুম আইব, আয়োজন করতে হইব না? আব্বাসে বাজার কইরা আনবো। গতকাল বিকালে ফর্দ দিছি। পোলাওর চাউল, আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, মশলাপাতি সব ঘরে আছে। এগুলো গুছাইয়া ফেলা। কলিমের মা বসে রইলেন। এই বাড়ির বড় ভাবিকে আজ অদ্ভুত লাগছে। জিনিসপত্র ঘর থেকে না এনে দিলে গোছাবে কি করে? নাজিরের বন্ধ ঘরের দরজা হঠাৎ খুলে গেল। ফরিদা লাফিয়ে উঠলেন। শকুনি দৃষ্টিতে তাকালেন সেদিকে। নাজির বেরিয়ে এলো। বৃষ্টি দেখে বেজায় খুশি হলো। হাত বাড়িয়ে চাল থেকে গড়িয়ে পড়া পরিষ্কার পানি দিয়ে বাসি মুখে ঝাপটা দিল। ঘর থেকে মাজন এনে আঙ্গুলের সাহায্যে দাঁত মাজতে মাজতে কলিমের মায়ের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, নৌসাদ এখনো ফিরে নাই? না দেহি, আমি তো মাত্রই আইলাম। হঠাৎ কইরা বৃষ্টি নামছে, হে আবার কই গেছে? আমার পুষ্কুরির মাছ কেটাই জানি চুরি করে লইয়া যায়, তাই অয় আর মিল্টনে মিল্লা সারা রাত পাহারা দিছে। কইছিলাম ফজরের আজান দিলে বাড়িতে আইয়া পড়িস, এখনো দেখি আইয়ে নাই। ফরিদা এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন ছেলেটার দিকে। হাবভাব বোঝার চেষ্টা করছেন বোধহয়। নাজির ইচ্ছে করে ওই মহিলার দিকে তাকাচ্ছে না, তবে যা বোঝার বুঝে গেল। ছাতা মাথায় উঠোন পেরিয়ে চলে গেল সে কলপার। হাত মুখ ধুয়ে কল চেপে টিনের বালতি ভরে পানি এনে রাখলো বারান্দায়। সাথে আরেকটি খালি বালতি রাখলো চাল দিয়ে গড়িয়ে পড়া পানির নিচে। দরজার সামনে দাঁড়িয়ে ডাকলো, বউ আইও, মুখ ধুইয়া যাও। ডাকার কিছুক্ষণ পর টলতে টলতে ঘর থেকে বেরিয়ে এলো মিস্ত্রি। জ্বর একটুও কমেনি, বরং তাপমাত্রা আরও বেড়েছে। ততক্ষণে নাজির ভাতের চাল ধুয়ে চুলায় বসিয়ে দিয়ে কলিমের মায়ের উদ্দেশ্যে বলল, আমার বউয়ের জ্বর আইছে, ভাত রাইন্দা দেন তো চাচি। আলু কাটাও সিদ্ধ কইরা দিয়েন, ঝাল ঝাল ভর্তা ভাল লাগবো। কলিমের মা আজকাল আর বউটার নামে নিন্দা বা কটু কথা বলেন না, পাছে নাজির জেনে গেলে তারপর মেয়ের মুখও চলে বেশি। তাই চুপচাপ রান্নাঘরে চলে গেলেন। বারান্দায় একপাশ ভেজা। মিস্ত্রি ধীরে ধীরে দাঁত মাজলো। নাজির তার দিকে মগ ভর্তি পানি এগিয়ে দিয়ে বলল, আস্তে আস্তে কুড়ি করো, দুগা ভাত খাইও, জ্বরের ওষুধ খাইতে হইব। মিস্ত্রি শুধু মাথা নাড়ায়। কুলি করতে গামছা দিয়ে মুখ মুছিয়ে দেয় নাজির। অনেকক্ষণ পর ফরিদা বলে ওঠেন, ওর কপালে এটা কি হইছে? তারা দুজনেই দূরের সিঁড়িতে বসে থাকা ফরিদার দিকে তাকালো। ঘৃণায় চোখ সরিয়ে নিল মিস্ত্রি। মহিলার কণ্ঠস্বর আর চোখে জলজল করা ভয় দেখে স্ত্রী পিঠে হাত বুলাতে বুলাতে নাজির উত্তর দিল, আর কইয়েন না, খাটের গোনায় বাড়ি খেয়েছে। এমনি এমনি? না, আপনি বলে আগাইয়া দিয়া গেছিলেন। মানে? নাজির উঠে দাঁড়ালো, মুখ বাঁকিয়ে বলল, আপনার হাব ভাব তো সুবিধা লাগতেছে না। কাইল রাত থাক্কা দেখতেছি সোরের লাহান মতি গতি করছেন কি? কি করবো, এমনি জাগাইলাম। ফরিদা বসা থেকে উঠে গেলেন। ঘরের দিকে যেতে যেতে বললেন, রান্না শেষ হইলে আমার কামগুলো শেষ কইরা দেস কালিমের মা। জিনিসপাতি বাহির কইরা রাখতেছি। কলিমের মা মুখে কিছু বললেন না। ভাতের সাথে আলু দিয়েছিলেন সিদ্ধ করতে, সেগুলো ভাত থেকে আলাদা করে পাতিল উপর করলেন। মিস্ত্রিকে ঘরে পাঠিয়ে নাজির এসে দাঁড়ালো রান্নাঘরের সামনে। সবার হাতের ধরা ছোঁয়ার খাবার সে খেতে পারে না, তাই বলল, বাকি কাম আমি কইরা নি মুসাছি, আপনি এখন যান। আজ তো আবার অনেক মেহমান আইব। হ, ভাবিরে তো কখন ধই রাই কামতাছি সব জোগাড় যন্ত্র কইরা দিতে। হুনলই না, এখন দেহি গিয়া। ভাতে স্যাকা দিয়ে পাতিল ঘরে নিয়ে রাখলো নাজির। পেঁয়াজ কুচি করে কেটে তাতে পোড়ামরিচ, লবণ, সরিষার তেল একত্রে মাখিয়ে করলো আলু ভর্তা। তারপর বড় একটা থালায় খাবার বেড়ে নিয়ে চলে এলো ঘরে। খাটের সাথে হেলান দিয়ে হাত পা ছড়িয়ে বসে আছে মিস্ত্রি। এক রাতের ব্যবধানে মেয়েটার সৌন্দর্যে যেন ভাটা পড়েছে। চোখের কোটর ডেবে গিয়েছে। নাজির সামনে এসে
বসে গ্লাসে পানি ভরে একপাশে রাখলো, ভাত মাখিয়ে মুখের সামনে ধরেই বলল। হা করো। মিস্ত্রি হাঁ করল না, নিষ্প্রাণ দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে রইল। নাজি পুনরায় তাকে খাওয়ার জন্য তাড়া দিল, কিন্তু এবারও সে কথা শুনল না। আচমকা ফুপিয়ে উঠল, স্বামীর বুকে এসে ঠাঁই নিল। নাজির অপ্রস্তুত হলো, দুলে উঠল তার সারা দেহ। হাতের থালাটা পড়তে গিয়েও পড়ল না, সময় মতো ধরে নিল। হাত থেকে কয়েক দানা ভাতও বিছানায় পড়েছে হয়তো, সে খেয়ালটাও করল না, বরং রাগ না করে মাথায় থুতনি ছুঁয়ে পাশে থালাটা রেখে দিয়ে পরম স্নেহে এক হাতে জড়িয়ে ধরল তাকে। নরম স্বরে বলল। খারাপ লাগতেছে? কটা ভাত খাও, না হলে শরীর আরো দুর্বল হইয়া যাইব। মেয়েটা উত্তর দেওয়ার বদলে হাউমাউ করে কেঁদে দিল। নাজি কিছু সময়ের জন্য থমকে গেল, পরক্ষণেই চল শক্ত হলো তার। চুলে গোছা শক্ত করে ধরে বুক থেকে সরিয়ে কঠোর গলায় বলল। কান্দোস কেন? জামাই মরছে তোর? ব্যথায় কুকিয়ে উঠল মিশ্রি, অশ্রুতে চোখ জোড়া ভরে উঠেছে। নাজির বেশিক্ষণ রেগে থাকতে পারল না। কি এক মায়ের পড়ল সে, মায়া নাকি ভালোবাসা? অত শত তো নাজির বোঝে না, শুধু জানে সামনে থাকা এই মেয়েটি তার স্ত্রী, সুখ দুঃখের সঙ্গিনী। এর সঙ্গেই তাকে দুনিয়ার জীবন পার করতে হবে। আল্লাহ চাইলে হয়তো পরকালেও পাবে। হাতটা শিথিল হয়ে এলো নাজিরের, স্ত্রীর নরম ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। কিছু সময় পর ছেড়ে দিয়ে বাম হাতে চোখের অশ্রু মুছিয়ে দিয়ে নরম স্বরে বলল। কি হয়েছে বউ? কান্দে না, আমি আছি তো। আমার কষ্ট হচ্ছে। কোন জায়গায়? কথা না উঠলে তো হইবই। আমি একটা মানুষকে মেরে ফেলেছি। নাজির বিরক্ত হলো, হঠাৎ তার রাগ উঠে যাচ্ছে, আবার বেশিক্ষণ সেই রাগ ধরেও রাখতে পারছে না। গাল দুটো চেপে ধরে চাপা স্বরে বলল। চুপ, এইসব মুখে আনতে নিষেধ করছি না? তুই না মারলে হয়তো রে মাইরা দিত। কাল তো ঠিকই জ্ঞানের কথা কইছো, আই সেই জ্ঞান কই গেল? আমি সারা রাত ঠিকমতো ঘুমোতে পারিনি, স্বপ্নেও এসব দেখেছি। কত বড় পাপ করেছি। এইটারে পাপ কয় না। তাকাও আমার দিকে, দেখো এই বাড়ির কেউ আমাকেও নিজের না। ওরা লোভী খারাপ মানুষ। লোভে পইরা আমার দাদারে মারছে, বাপরে মারছে, ভাইয়ের ইজ্জত নষ্ট করছে, আমারে আর আমার ভাইয়ের সব কিছু থাক্কা বঞ্চিত করছে। আমার শেষ সম্বল তোমারেও আমার থাক্কা কাইরা নিতে চাইছে। এর পরেও তাগো মধ্যে কোনো অনুশোচনা নাই। ওরা কাউরে ডরায় না, কি নিখুঁত অভিনয় করে। আমারেও হয়তো যে কোনো সময় সরাইয়া দিতে পারে। আমি সব জানি, তাও আমি ভাঙি নাই। আল্লাহ ছাড়া কাউরে ডরাই না। তাগো মতোই সুন্দর কইরা অভিনয় কইরা যাইতাছি। তুমি কেন পারবা না? তোমার কি এর এত কষ্ট? তুমি জীবনে কি হারাইছো? কিচ্ছু না, তোমার সব আছে। বাপ মা ভাই বোন সব, লগে একটা স্বামী আছে। আল্লাহ তোমার লগে আছে। যতবার বিপদে পড়ছো ততবার তিনি তোমার রক্ষা করছে। এত কিছুর পরেও চোখের পানি কেন? তুমি পবিত্র সুন্দর একটা মাইয়া, তোমারে কানলে মানায় না। তুমি কোনো ভুল করো নাই। সবাই তোমার বিরুদ্ধে গেলেও আমি তোমার পাশে আছি, তোমারে বিশ্বাস করি। আর কয়টা দিন শুধু অপেক্ষা করো, মুখোশধারী সব অমানুষের পতন হইব। নতুন বছর আমগো জীবনে সুখ নিয়ে আইব। নিজে না ডরাইয়া অন্যের চোখে ডর আনতে শিখো। মিস্ত্রির কান্নার বেগ কমল, এখন শুধু ফোপাচ্ছে। নাজির পুনরায় তার মুখের সামনে খাবার ধরল। হা করো, না খাইয়া নিজেরে কষ্ট দেওয়ার মানে হয় না। বাধ্য মেয়ের মতো হা করল মিশ্রি। 2 লোকমা খেতেই চোখ মুখ কুচকে নিল। অনেক ঝাল। ইচ্ছা কইরাই দিছি, জ্বরের মুখে ঝাল ভাল লাগবো, শীতের মধ্যে ঘাম ছুটবো। আমি এত ঝাল খেতে পারি না। আইস খাও, শরীরের লাইগা ভালা। বাধ্য হয়ে আরও কয়েক লোকমা খেয়ে মুখ ফিরিয়ে নিল সে। পানি খেয়ে পেট ভরালো। নাজির তাকে আর জোরাজুরি করল না। অবশিষ্ট ভাতটুকু নিচে খেয়ে হাত ধুয়ে ওষুধ সেবন করালো স্ত্রীকে। জিজ্ঞেস করলো। খেজুরের রস খাইবা? না। কেন খাও না? খাই। আচ্ছা, লতিফে দিয়া বিকালে কলস বান্ধাবো। কিছু বলল না মিসে। নাজির ঘর থেকে বের হলো। বৃষ্টি থেমে গিয়েছে, উঠোন ভিজে আছে, কিছু কিছু জায়গায় শ্যাওলা পড়েছে। তখনই কলপাট থেকে বের হতে দেখা গেল নওশাদকে। নাজির গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো। কই মরছিলি? বেলা বাজে কয়টা? আর বলো না, মিল্টনটা জোর করে বাজারে নিয়ে গেল। ওখান থেকে নাস্তা করে গিয়েছিলাম পাশের গ্রামে। বেগুন চারা, লাউ চারা, আরও কী সব এনেছে যেন। আচ্ছা, ভাবির কি অবস্থা? জ্বর আইছে। এই সন্দেহই করেছিলাম। ওষুধ আনতে হবে?
না, ঘরেই আছে। তারপর আশেপাশে তাকিয়ে আনত স্বরে নওশাদ জিজ্ঞেস করলো, বাড়ির কি অবস্থা? চোরের মন পুলিশ পুলিশ, সাবধানে থাকিস। বেফাস কিছু কইয়া ফেলাইস না আবার। নওশাদ মাথা নাড়িয়ে চলে যায়। সারা রাত ঘুমায়নি সে, তাই মাথা ব্যথা করছে। আমিরুল শাহ কেদারাই বসা, বৃষ্টির মধ্যে বের হননি কোথাও। ফরিদা ঘরে এসে অস্থির হয়ে পায়চারি করলেন কিছুক্ষণ। স্বামীর সামনে দাঁড়িয়ে অস্থিরতা নিয়েই বললেন, নাজির সব জানা গেছে, এখন কি হইব? চুরুট ধরালেন আমিরুল শাহ। প্রশ্ন করলেন, কি জানছে? কাল রাইতের কথা, ওর বউ পুরা সুস্থ, কপালে দেখলাম ব্যান্ডেজ। শরীর হঠাৎ গেল গা, ফিরবো না কইয়াও নাজির ফিরে আইলো। মাঝরাইতে উঠানে দাঁড়াইয়া আমার লগে হাইসা কথা কইল। আজ সকালেও হেয়ালি কইরা কথা কইল। এসবের মানে কি? ওর বউ তো চুপ থাকার মাইয়া না। আমি যে সোহেলের ওর বউয়ের ঘরে ঢুকাইছি, তা ওই যাই না গেছে। আমিরুল শাহ ভীষণ শান্ত, অথচ গতকালও তিনি চিন্তায় চিন্তায় অস্থির হয়েছিলেন। বলেন, করার আগে ভাবা উচিত ছিল। আমি তো বারবার তখন নিষেধ করছিলাম, কিন্তু তুই তোর ভাইয়ের কথায় লাফাইছস। এখন বস মশা, ভালা মানুষের শেষ না। মজা নিতেছেন? খুব আনন্দ লাগতেছে। সময় নাই এসবের। তোর ভাইয়ে তোর আর তোর পোলা বাইনের কোনো ভালো চাই নাই। হয় তোরে নিজের স্বার্থের লেগে ব্যবহার করে। আমি অবশ্য মাঝে মধ্যে তার স্বার্থের লেগেই তেলাই। স্বার্থ ছাড়া দুনিয়াতে কেউ করা আপন না। বুইরা মাগি এখনো বুঝদি না, পাইলি কি জীবনে? আপনি কি পাইছেন? নিজের মিহি চাইয়া দেখেন। আমি শাহবাড়ির মাথা হইছি, সমাজের মাইন্ডসে আমার সম্মান করে, ডরায়। ভাই ভাই পোলা থেকে শুরু করে নিজের পোলারাও ডরায়। চেয়ারম্যান, মেম্বার, ব্যবসারা সবাই, এমনকি তোর ভাইও মান্য করে চলে। এখনো উল্টা প্রশ্ন করবি? অথচ তুই আগে যা আসিলে এখনো তাই আসস। ফকিন্নি চিরকাল ফকিন্নিই থাকে। রাগে শরীর জ্বলে উঠল ফরিদার। ইচ্ছে করলো স্বামীর নামক লোকটার গলা টিপে মেরে ফেলতে। এত ঝামেলা না করে এটাকে শুরুতে মেরে দিলেই হয়তো ভালো হতো। আমিরুল শাহ তার মনোভাব হয়তো বুঝতে পারলেন, তাই বিদ্রুপপূর্ণ হাসলেন। ফরিদা তাতে দাঁত পিষে বললেন, আমি ফাঁসলে আপনিও ফাঁসবেন। সত্য কয়দিন চাপা থাকে? সারা জীবন সেই ব্যবস্থা আগেই করে রাখছি। ফরিদা কিছু বলতে পারলেন না আর। বাড়ি থেকে কলিমের মায়ের কণ্ঠস্বর ভেসে এলো। অস্থির হয়ে সেদিকেই ছুটে গেলেন তিনি। এই শীতের মধ্যেও দেহ থেকে ঘাম ঝরছে। এতদিনে গড়া সব মিথ্যা মায়ার দেওয়াল ভেঙে ছারখার হয়ে যাচ্ছে। নাজির রাগী বদমেজাজি ছেলে, সব জানার পরও কেন চুপ করে আছে? কি চলছে তার মনে? ভঙ্গুর হৃদয়ের মানুষেরা যে খুব ভয়ঙ্কর হয়, আজ সে জেনেছে। কাল মাস্টার বাড়ি জানবে, তারপর জানবে গোটা গ্রামবাসী। স্বামীর উপরেও তিনি আর ভরসা করতে পারেন না। কি এক যন্ত্রণায় পড়লেন। নববধূ নিয়ে নাজমুল বাড়ি ফিরল দুপুরে। অসুস্থতার বাহানায় ফরিদা আর ঘর থেকে বের হলেন না। মর্জিনা বৃদ্ধি পারবে ছেলে না, আগে আগেই চলে এসেছিলেন। তার এই নতুন বধূকে বরণ করে ঘরে তুলল। মেয়েটার নাম শিউলি। মর্জিনা দূর সম্পর্কে চাচাতো ভাইয়ের মেয়ে। বাপের বাড়ির দিক থেকে মনের মতো মেয়ে পুত্রবধূ হিসেবে আনতে পারায় তার খুশি যেন ধরে না। নাজিরকে ডেকে বলেন, এই যে আমার নাজমুলের বউ, তোর বউয়ের থেকে সুন্দরী না? বড়জোড়া কুচকে গেল নাজিরের। এটা কোনো প্রশ্ন হলো? এক পলক লাজুক মেয়েটার দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল সে। বলল, তুলনা না দিলে চলে না? না, তোর তো নিজের বউ লইয়া কম অহংকার না। আমার বউ আরো লম্বা, স্বাস্থ্যবতী, সুন্দর। মর্জিনার অধর ফ্যাকাশে হয়ে গেল। ভালো করে খেয়াল করে দেখলেন মেয়েটা আসলেই উঁচা লম্বাই মিসির থেকে পিছিয়ে। তবে অসুন্দর বলার উপায় নেই। কি সুন্দর মুখের কারণ। হেলেনা মেয়েকে ধমক দিলেন, কি লইয়া বললি? যতই হোক সম্পর্কে নাজিরের ভাসুর লাগে। এসব কথা কইতে আসে? কারো লোকে কারো তুলনা দেওয়া উচিত না। সঠিক সময় তো আর মাইয়ার শিক্ষা দিলেন না রানী, কি আর করার। সবাই সবার জায়গায় সুন্দর। তোর বউ কই? ডাক। আর কইয়েন না, কাইল রাইতে আমি আইয়া দিই খাট থাইক্কা পইরা কপাল ফাটাইছে। আইজ আবার জ্বর। তাই আমি কইলাম এত মানুষের সামনে বাইরে হওয়ার দরকার নাই, নজর লাগলে। ঠিক করছস। কার নজর কেমন কইয়া যায় না। আমগো মর্জিনাই তো ছোটবেলায় অনেক সুন্দর আসছিল। একবার এক মহিলা আইয়া কইল পড়ি নাহি, হেই রাইতেই জড়াইল। সারা শরীরে উঠল 20 গোড়া। কত কবিরাজ দেখাইছিল ওরে বাপে। বড়জনেরও নাকি অসুখ, তাই আর বাহির হয় নাই। আবার আইস ভোর থাইকা কি এর বৃষ্টি শুরু হইল। মন খারাপ কইরে না,
বউ লইয়া ঘরে যান। মর্জিনা আরও অনেক কথা বলতে বলতে চলে গেলেন। হেলেনা সোজা এলেন নাজিরের ঘরে। মিস্ত্রি শুয়েছিল। জ্বরের উত্তাপ আগের তুলনায় কমেছে কিছুটা। অসুস্থ মেয়ে তার মাথায় হাত রেখে দোয়া দুরুদ পড়ে ফু দিলেন তিনি। তবে মিস্ত্রি চোখ মেলে তাকিয়ে দেখতে পারল না তাকে। দিনটি এভাবেই কাটল। শিউলির সঙ্গে তার ছোট বড় অবিবাহিত ভাই বোনেরা এসেছে। দুপুরে সবাই একসঙ্গে খাবার খেলো, ঘোরাঘুরি করলো। আপাতত বৌভাত পর্যন্ত এখানেই থাকবে। একেবারে না এড়ে মেয়েকে নিয়ে বাড়ি ফিরবে। মাস্টার বাড়িতে রোজকার মতো সারাদিনের ব্যস্ততার পর বাড়ির ছেলেরা একত্র হয়ে মুড়ি খেতে খেতে গল্প করছে। চাদর মুড়ি দিয়ে সৈয়দুন্নেসা চেয়ারে বসে তসবি জপছেন। চেহারা আগের থেকে শুকিয়েছে। সুজাতা সিফাতকে মেরে পড়তে বসিয়েছে জেসমিন। পলির পেটটাও অনেক উঁচু হয়েছে। নজরুল আলম বলেন, শাহবাড়ির নাজমুলেরও বিয়া হইয়া গেল, এবার রুহুলের বিয়াটা দেওয়া উচিত। আব্বাই তো কইছিল, কিন্তু দেখে যেতে পারলো না। শেষ কথাটা আফসোসের সুরে বললেন তিনি। সুজন রুহুলের উদ্দেশ্যে জিজ্ঞেস করল, তোর পছন্দর কেউ আছে নাকি রে রুহুল? ওর আবার কেডা থাকবো? মায়া মানুষের পছন্দ কি এত খারাপ? রুহুল চোখ রাঙিয়ে তার পিঠে কিল বসিয়ে দিল। সুজন হাসল। কাশেম আলী অন্যমনস্ক হয়ে মাচায় বসে আছেন। শেষ রাতে আর ঘুমাতে পারেননি তিনি। মেয়েটার চিন্তায় সকাল থেকে কোনো কাজে মন বসাতে পারেনি। কাল কি একবার যাবেন ও বাড়ি? যদি কেউ সন্দেহ করে, না গিয়েও তো মনে হয় না শান্তি পাবেন। কি ভাবেন আব্বা? তালেবের প্রশ্নে ভাবনার রেশ কেটে গেল কাশেম আলীর। মাথা নেড়ে বলেন, কিছু না। কাল রাতে কই গেছিলেন? চমকালেন তিনি। তবে বাইরে প্রকাশ করলেন না তা। মিথ্যা বললেন, পায়খানায় গেছিলাম হয়তো। তুই ঘুমাস নাই? আমিও এর জন্যই বাইর হইছিলাম, কিন্তু আমনেরে দেখলাম দাদির ঘরে যাইতে। আওয়ার সময় আমারেও দেখতে গেছিলাম। বয়স্ক মানুষ কখন কি হইয়া যায়। ও, সন্ধিয়ান চোখে পিতার দিকে তাকিয়ে রইল তালেব। তিনি যে কিছু লুকাচ্ছেন তা আর বুঝতে বাকি নেই তার। সারা ইউনিয়ন খুঁজেও সোহেলকে কোথাও পাওয়া গেল না। সারা রাত মেয়ে নিয়ে মদের আসরে ডুবে থাকলেও দিন হলে ঘরের ছেলে ঠিকই ঘরে ফিরে আসে। অথচ 4 দিন ধরে সেই ছেলে নিখোঁজ। তাও আবার এক অদ্ভুত ঘটনার পর থেকে। মা সায়েলা ছেলের চিন্তায় কেঁদে কেঁদে অস্থির। আশেপাশে কিছু ছেলে ছোকরা নিয়ে কদিন ধরে ভাইকে খুঁজছে সাদ্দাম। মাস 3 আগেই মেয়ের সন্তানের পিতা হয়েছে সে, যার ফলে ফুপুর বাড়িতে যাতায়াত অনেকটাই কমে গিয়েছে। উঠোনের একপাশে কেদারাই বসে আছেন হেলেনা। আজ নাজমুলের বৌভাতের অনুষ্ঠান, তাই রান্নাঘরে গৃহিণীদের ব্যস্ততা অন্যান্য দিনের তুলনায় আজ একটু বেশি। মিসি আগের থেকে এখন কিছুটা সুস্থ। জ্বর সারাতেই বিছানা ছেড়ে বাকিদের সাথে কাজে লেগে পড়েছে। বাড়িতে দেবরের নতুন বউ এসেছে। বড় বউ হিসাবে ঘরে শুয়ে বসে থাকলে হয়? মনের অবস্থাটাও এখন স্বাভাবিক। স্বামীর সেবা আর ভরসায় বাস্তবতার সাথে মানিয়ে নিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই কলপার থেকে গোসল সেরে বের হয়ে এলো নাজমুল। নানিকে উৎসুক দৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ভারী লজ্জা পেল সে। হেলেনা টিটকারি মেরে বললেন, সাত সকালে আমার নানা ভাইয়ে কিসের গোসল করছে? ফরজ গোসল? চারিদিকে তাকিয়ে সবাইকে একবার দেখলো নাজমুল। ভেজা লুঙ্গিটা দড়িতে না মেলে ঘরের দিকে হাঁটা ধরল সে। ফটকের দ্বারে মায়ের সঙ্গে দেখা হতে মায়ের কাঁধে ঝুলিয়ে দিয়ে বলল, নানিরা কিছু কও আম্মা। হেলেনা হো হো করে হেসে দিলেন। পরে শরম পাই। শাহরিয়ার পারভেজ ও নানির কথায় শব্দ করে হেসে উঠল। মর্জিনা ছেলে লুঙ্গি দড়িতে মেলে দিতে দিতে মায়ের উদ্দেশ্যে বললেন, পোলাডারে শরম দিয়েন না তো আম্মা, পরে আর ঘর থেকে বাহির হইব না। মাইয়া মানুষের মতন শরম পাইলে হইব? নতুন বউ কই? ঘরে শাস্তাছে। তাদের গল্পের মধ্যেই হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকলেন সিরাজউল্লাহ। আশেপাশে কোথাও তাকালেন না। ভদ্রতা বজায় রেখে কাউকে সালামও দিলেন না। সোজা হেঁটে চলে গেলেন বড় বোনের ঘরে। হেলেনা সেদিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এইটা কেটে গেল? গৃহস্থ বাড়িতে ঢোকার আগে যে কাশি দিতে হয় তাও জানে না, বেয়াদব। বড়জনের ভাই শেষরার মতো সারাক্ষণ বাড়িতে পইরা থাকে। এখনো বন্ধ হয় নাই? কিছু কয় নাই কেউ? কেডাই কি কইব? আমনের জামাই তো ভাই ভক্ত মানুষ। এর লাইগা কবে জানি আমার হাতে ঝাঁটার বাড়ি খায়। থাক, কিছু কইস না। জামাইয়ের গায়ে হাত তুললে নাই পাপ হইব।
এর লাইগাই তো এখনো সুস্থ সবল চলতে পারতাছে, না হইলে তোর রাগ বেশি, আল্লাহ জানে তোর পুতের বউ আবার না তোর মতো হয়। আমার মতো হইলেই জামাইরে টাইট দিয়া রাখতে পারবো, না হইলে 3 বেলা শুধু লাত্তি উষ্টা খাইতে হইব। রক্ত তো ভালা না। কথা বলতে বলতে পিছু ফিরে তাকালেন তিনি। কোথা থেকে যেন নাজির এলো বাড়িতে, তবে মূল ফটক দিয়ে নয়, বরং পেছনের ফটক দিয়ে। এক হাতে তার লুঙ্গি ধরা, অপর হাতে দড়ি দিয়ে বাঁধা মাটির কলস। পেছনে আরও দুটো কলস হাতে লতিফ এসে দাঁড়িয়েছে। গতকাল লতিফকে দিয়ে খেজুর গাছে কলস বাঁধিয়েছিল সে। আজ ভোরের কুয়াশা মাথা নিয়ে তাকে দিয়ে গাছ থেকে রস ভর্তি সেই কলসগুলো পাড়িয়েছে নাজির। যদিও আরও আগেই বাঁধার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে গাছ পিচ্ছিল থাকায় বাঁধা হয়নি। ওখানে দাঁড়িয়ে সে চিৎকার করে ডাকলো, তাল মিস্ত্রি। মাথায় ঘোমটা টেনে মেজো চাচির রান্নাঘর থেকে দৌড়ে এলো মিসি। নাজিরের ভুরু জোড়া কিঞ্চিত কুঁচকে গেল। অসুখ ভালো হইছে? চুলার পারে কি? এখন আমি সুস্থ, সবাই রান্না করছিল তাই একটু দেখছিলাম। তার হাতটা নাকের কাছে টেনে নি শুকলো নাজির। পেঁয়াজ আদা রসুনের বিদঘুটে গন্ধ লেগে আছে। চোখ রাঙাতে চোরা চোখে আশপাশে তাকালো মিসি। নাজি কিছু বলল না, নিজে ঘর থেকে গ্লাস এনে সাগুনি দিয়ে সেকে রস ঢেলে বলল, মৌসুমের প্রথম রস, খাইয়া দেহ তো কেমন লাগে। কাঁচা রস খাবো না, মাথা ধরবে। নাক মুখ কুচকে নিল সে। চুপচাপ খাও, কিছু হইব না, খালি নাখরা করে। চাপা ধমক দিল নাজির। কথায় না পেরে বারান্দার পিড়িতে বসে এক নিঃশ্বাসে গ্লাসের পুরোটা রস খেয়ে নিল মিসি। রস পাতলা, তবে খেতে অসম্ভব মিষ্টি। কয়েক মুহূর্তের মধ্যেই মাথায় হালকা ঝিম ধরল তার। চোখ হয়ে উঠল ঝাপসা। হঠাৎ শীত যেন খানিক বেড়ে গেল। কাঁপতে কাঁপতে শরীরের শীতের চাদরটা আরেকটু টেনে নিতেই হেসে হেসে বলল নাজির, এইটুকু সহ্য করতে না পারলে হইব বউ? মিসি তাকে চোখ রাঙালো। হেলেনা ডেকে বললেন, শুধু কচি বউরে খাওয়াইলেই হব নাজির? একটু আমগো মতন বুড়িকো মিহিও দেখ। আবার গ্লাসে রস ঢাললো নাজির। হেলেনার কাছে যেতে যেতে বলল, কষি থুইয়া বুড়ি গো মিহি দেখতে শুনছেন কখনো? হ, যখন কচি আসিল না তখন এই বুড়ি আসিল। কেমন স্বার্থপর বেটা মানুষ। নাজির সামান্য হাসলো। হেলেনা 2 ঢোক খেয়ে হার মেনে নিলেন। মেয়ের হাতে ধরিয়ে দিয়ে বলেন, জাল দেওয়ার রস দিয়া চিতই পিঠা খামু। জাল দেওয়ার লাগাও আনছি। হাতে রস ভর্তি কলসটা কিছুক্ষণের মধ্যেই খালি হয়ে গেল। ভাইয়েরা বাচ্চা কাচ্চারা সবাই এসে কাঁচা রস খেয়ে নিল। বাদবাকি কলস নিয়ে লতিফকে বাড়ি পাঠিয়ে দিল নাজির। তার মা আবার ভালো রস জাল দিতে পারে। প্রতি বছর তাকে দিয়ে জাল করায় নাজির। মিষ্টি গেল রান্নাঘরে সবাইকে হাতে হাতে সাহায্য করতে। দুপুরে আজ সারা গ্রাম এই বাড়িতে আমন্ত্রিত। শীতের সকালে হাঁটাহাঁটি করে কিছুক্ষণ আগে বাড়ি ফিরেছেন আমিরুল শাহ। ঘমার্ত পোশাক বদলে নাস্তা করে কেদারাই হিসাব নিকাশ নিয়ে বসতেই ভেতরে আগমন ঘটল শ্যালকের। তবে শ্যালককে দেখে মোটেও তিনি অবাক হলেন না। আব্বাসকে ইশারায় চলে যাওয়ার নির্দেশ দিয়ে বললেন, দাওয়াত তো দুপুরে সিরাজ, তুমি দেখি সকাল সকালে এয়া পড়ছো। মস্করা করার অবস্থায় সিরাজউল্লাহ নেই। এতটা পথ হেঁটে আসায় হাঁপাচ্ছেন। ঠান্ডার মধ্যেই ঘামে ভিজে গিয়েছে পরিধেয় বস্ত্র। আমিরুল শাহ পানির গ্লাস এগিয়ে দিয়ে তাকে বসতে বললেন। সিরাজউল্লাহ বসে পানি পান করে দম ছেড়ে বললেন, সেই রাতের পর থেকে সোহেলরে আর খুঁজা পাওয়া যাইতেছে না দুলাভাই, ওই কোথাও নাই। ডর আইসে হয়তো, ডরের চোটে গা ঢাকা দিছে, চিন্তা করো না, আইয়া পড়বো। ওই আমার পোলা, ডরাইলেও আমার এবার সাদ্দামরে কিছু না কইয়া এতদিন পলায় থাকবো না। অলগে কিছু একটা হয়েছে, খুব খারাপ কিছু। কি খারাপ হইব, ক্যাডাই করব। নাজির। গম্ভীর আমিরুল শাহ শব্দ করে হেসে উঠলেন, যেন কোনো কৌতুক শুনছেন। সিরাজউল্লাহ চাপা ক্ষোভ প্রকাশ করে বললেন, আপনি হাসতেছেন? আমার পোলা পাইতেছি না আর আপনার হাসি আইতেছে। হাসতাছি অন্য কারণে, চিন্তায় তোমার বইনার মাথায় রক্ত উঠা গেছে। কইতাছে নাজি সব যাই না গেছে, ওর বইয়ে ওরে সব কইয়া দিছে। এটাও বিশ্বাস করা যায়? কিন্তু সোহেল রে নাকি নাজিরে গায়েব করে দিছে, এটা কি বিশ্বাসজনক? একলা এক পোলায় একটা আস্ত মানুষের কেমনে গায়েব করব? আমরা টের পাইলাম না কেন? কেউ দেখলো না কেন? তোমার বইনি তো ওরে নিজ চোখে মাঝরাইতে দুয়ারে দেখছে। নাজির একলা না, ওর ভাই আছে না, সারাক্ষণ ওর কথায় উঠে বসে। সামসাও তো একটা আছে। সকাল সকাল মেজাজ খারাপ করো না সিরাজ, নওশাদের এত সাহস নাই।
জীবনেও আমগো কথার উপরে কথা কয় নাই, চোখ তুইলা তাকায় নাই পর্যন্ত। আর সামসা কোনটা, মিল্টন পোলাপাইন মানুষ। নাজিরা অবশ্য অনেক মান্য কইরা চলে, তাই আমি সন্দেহবশত নিজে গিয়ে খোঁজ নিয়েছিলাম। ওই লতিফ আর নওশাদ মিল্লা সারা রাত অগ মাছের প্রজেক্ট পাহারা দিছে। সিরাজুল্লাহর চৌকস মন সে কথা মানতে নারাজ। সবার চোখের আলে কিছু একটা ঘটেছে, কিন্তু কি ঘটেছে? সোহেল ঠিক আছে তো? এখানে এসেই থেমে যান লোকটা। পিতামন অস্থির হয়ে ওঠে। আর বসেন না সেখানে। বড় বোনের সঙ্গে কথা না বলে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই বেরিয়ে যান বাড়ি থেকে। দুশ্চিন্তায় কোনো কাজে মন বসাতে পারেন না ফরিদা। রান্নায়ও আজ করে বসেন ভুল। কালিপড়া ভাতের পাতিলটা পুকুর পাড়ে মাছতে যেতে খপ করে তিনি চেপে ধরেন মিস্ত্রি ঘাড়। মিস্ত্রি অবাক হয়ে ব্যথায় কুকড়ে ওঠে। ফরিদা চাপা স্বরে বলে ওঠেন, বেয়াদব মাগি, এই বাড়িতে আওয়ার পর থাইকা একটা না একটা ঘটনা ঘটতাছি। নাজিরে আমি খাওয়াইয়া পড়াইয়া এত বড় করছি, এখন ওই আমার লগে আগের মতো আর কথাও কয় না। আর সোহেল কই, ওর লগে কি করতাছস তুই? মহিলাকে মিস্ত্রি আর ভয় পায় না, দেখলেই গা ঘিন ঘিন করে। তাছাড়া গায়ে কতরের শক্তি উচ্চতাও তার থেকে মিস্ত্রি বেশি, তাই খুব সহজে হিংস্র মহিলার থাবা থেকে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো সে। চামড়া কুচকে যাওয়া হাতটা আচমকে মুচড়ে ধরে রহস্যময় হাসল। আশপাশ সতর্ক দৃষ্টিতে দেখে ফিসফিস করে বলল, এসব নোংরা গালি তোর মতো চরিত্রহীনার সাথেই যায়। এই বাড়িতে আসার পর থেকে আমার স্বামীর চেয়েও বেশি তোকে আমি সম্মান করেছিলাম, বিশ্বাস করেছিলাম, কিন্তু তুই তো ডাইনি। তাই আমার সম্মান আর বিশ্বাসের মর্যাদা দিতে পারিসনি। সেই নিজের আসল রূপটা দেখিয়েই দিলি, তাই না? ফরিদা বিস্ফোরিত নেটে হাঁটুর বয়সী মেয়েটির দিকে তাকিয়ে থাকেন। ব্যথায় মুখের রং বিবর্ণ হয়ে উঠেছে। এটা কি সেই মেয়ে যে সবার ভয়ে কুকড়ে থাকতো, 10 কথায় রা পারত না? না, এটা হতে পারে না। মিস্ত্রি তাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। দেহের ভারসাম্য ধরে রাখতে না পেরে ফরিদা লুটিয়ে পড়ল ধুলোমাখা মাটিতে। কুনইয়ার হাতের তালুর নরম চামড়া ছিলে বেরিয়ে এলো রক্ত। সেসব দেখে অধরে তৃপ্তির হাসি ফুটে উঠল মিস্ত্রির। হাঁটু গেড়ে সামনে বসে বলল, অপরাধ করে কেউ কখনো পার পেতে পারে না। ওপরে একজন আছেন, তিনি সব দেখেন, শোনেন, জানেন। তোর মতো নিকৃষ্ট মহিলাদের বিচার তিনিই করবেন। সোহেলের যে অবস্থা হয়েছে তার থেকে ভয়ঙ্কর অবস্থা তোর হবে। আমিও কাশেম আলীর মেয়ে, সবাই বলে একেবারে বাবার মতো হয়েছি, তাই কোনো অংশে আমায় কম মনে করিস না। এতকাল চুপ ছিলাম ভয়ে নয়, ভদ্রতায়।